এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম আব্দুর রহমান। ওনার বাড়ি নোয়াখালী জেলার মাইজদি উপজেলায়। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর মুখ থেকে। আর ঘটনাটি ঘটেছিল এই আব্দুর রহমান ভাইয়ের দুঃসম্পর্কের এক ফুপুর ছেলের সাথে। ফুপুর ছেলের নাম রায়হান। এই রায়হান ছিল কোরআনে হাফেজ। ছেলেটি খুবই নম্র ভদ্র স্বভাবের ছিল। রায়হান সে একদিন বিকেল বেলা, তখন অবশ্য আসরের আজান দেয়নি, ওই সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। আসরের আজান যখন দিয়ে দেয় তখন রায়হান বন্ধুদেরকে বলে, তোরা খেল, আমি এই পুকুর থেকে অজু করে মসজিদ থেকে নামাজটা পড়ে এসে আবার তোদের সাথে খেলবো। এই কথা বলে সে পার্শ্ববর্তী যে পুকুরটা, এই পুকুরে অজু করতে চলে গেল। তার বন্ধুরা তো খেলছে। এদিকে আসরের নামাজ শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রায়হানের আসার আর নাম নাই। রায়হান কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেছে, রায়হান কিন্তু আসে না। সবাই বলছে, কিরে রায়হান আসলো না? ওর না নামাজ পড়েই চলে আসার কথা ছিল, এখন মাগরিবের আজান দিয়ে দিবে, রায়হান কোথায় গেল? এমত অবস্থায় রায়হানের পরিবারের সদস্যরা তারা রায়হানকে খোঁজার জন্য চলে আসে। কারণ রায়হান সাধারণত আসরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হতো, মাগরিবের আগ পর্যন্ত খেলাধুলা করতো, মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরত। ও ওই দিন আসরের আগেই বাসা থেকে বের হয়েছিল। যেহেতু একটু আগে বের হয়েছে, কি করছে না করছে এই জন্য পরিবারের কয়েকজন সদস্য বের হয়ে আসে যে রায়হান কোথায়। ও যে বন্ধুদের সাথে খেলতো, তাদের খেলা প্রায় শেষ, মাগরিবের আজান দেবে ভাব ওই সময়। এমত অবস্থায় রায়হানের পরিবারের কয়েকজন সদস্য যখন আসে, এসে বলে রায়হান কোথায়, তখন বন্ধুরা বলে যে ও তো আসরের নামাজ পড়তে গেল, এরপর তো আর আসে নাই। আসরের নামাজ পড়তে গেল মানে? বলে হ্যাঁ, ও বলল যে এই যে পুকুরে ওযু করে নামাজ পড়তে যাবে। তখন আসরের নামাজের সময় যেই কয়েকজন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়েছিলেন, এদের কয়েকজন রেগুলার ছিলেন, তো তাদের বাসাও আশেপাশেই ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হলো, রায়হান কি নামাজ পড়তে গিয়েছিল? ওরা বললো, কই না তো, আসরের নামাজের পর রায়হানকে তো দেখি নাই। এরপর তারা সন্দেহ করে পুকুরের পাড়ে গেল। পুকুরের পাড়ে গিয়ে একটা জিনিস তারা দেখতে পেল। রায়হান একটা গামছা নিয়ে বাসা থেকে বের হয়েছিল, ওই গামছাটাই পুকুরের পাড়ে রয়েছে। গামছা পুকুরের পাড়ে রয়েছে, রায়হান কোথায়? তখন কিন্তু সন্দেহ ঘনীভূত হয়। এরপর আরেকজন প্রতিবেশী, যার নাম হচ্ছে ফারুক, এই ফারুক লোকটা মধ্যবয়স্ক একজন মানুষ ছিলেন। উনি ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারতেন। অনেকক্ষণ বলতে স্বাভাবিক মানুষ 2 মিনিট থাকেন, 3 মিনিট থাকতে পারতেন, এরকম আর কি। তো উনি পুকুরে নামলেন, নেমে রায়হানকে খোঁজ করার চেষ্টা করলেন। উনি পুকুরের বিভিন্ন সাইডে প্রথমে হাঁটলেন চতুর্দিকে, রায়হান তার পায়ে বাঁধে কিনা। এরপর উনি বুঝতে পারলেন না, পুকুরের চতুর্দিকে রায়হান নাই। তখন উনি পুকুরের আস্তে আস্তে গভীরে যেতে থাকলেন। পুকুরটা যে খুব বেশি গভীর ছিল বিষয়টা এরকম না, একজন মানুষ ডুবে যেত, ডুবে যাওয়ার পর যদি হাত উঁচু করতো, হাতটা ভেসে থাকতো, মানে এতটা গভীরতা। উনি পুকুরের ঠিক মাঝ বরাবর যখন গিয়েছেন, যখন ডুব দিয়েছেন, তখন নিচের দিকে সাদা কিছু একটা দেখতে পান। উনি আরো ডুব দিয়ে দেখতে পান, অর্থাৎ ডুব দিয়ে আরেকটু নিচে গিয়ে দেখতে পান এটা রায়হান। এরপর উনি উপর দিকে উঠে যে বলবেন যে রায়হানকে পাওয়া গেছে, উনি যখন উপর দিকে ওঠা শুরু করবেন, হঠাৎ করে নিচ থেকে কে যেন খপ করে তার পা চেপে ধরে। উনি তো খুবই ভয় পেয়ে গেছেন, এদিকে ওরা দমও প্রায় ফুরিয়ে এসেছে। উনি অনেক কষ্টে পাটা ছোটাতে সক্ষম হন। উনি উপরে ওঠেন, উঠে চিৎকার দিয়ে বলেন, রায়হানকে পাওয়া গেছে, এখানে রায়হানকে পাওয়া গেছে। তখন লোকজন তো বুঝতে পারছে যে ঘটনাটা কি হয়েছে। উনি দ্রুত সাঁতার কেটে তীরে চলে আসেন, এসে বলেন যে এই ব্যাপার, রায়হানকে তো এভাবে দেখছি, আর আমি যখন উপরে উঠতে গেছি কে যেন খপ করে পা টেনে ধরছে। এরপর উপস্থিত লোকজন বুঝতে পারল যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় মোটেও। রায়হান সাঁতার জানতো, আর আসরের সময় সে যাবে নামাজ পড়তে, অজু করতে গিয়ে সে এখানে পুকুরে নামবে। এদিকে রায়হানের পরিবার তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর এটাই স্বাভাবিক। ওইখানে একজন কবিরাজও ছিল, ওই গ্রামের একজন কবিরাজ। উনি বিষয়টা বুঝতে পেরে ওই ফারুককে বললেন যে ফারুক, তুমি এভাবে নেমো না, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা সাথে নিয়ে নামো, এটা হাতের মধ্যে রাখবা।
তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। এরপর এই যে ফারুক, উনি আবার ডুব দিলেন। ততক্ষণে কিন্তু প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে, মাগরিবের আজানও হয়ে গেছে। আজানের পরও কিন্তু হালকা আলো থাকে, ওই রকম আলোতে কিন্তু কাজ চলছে। সাহস করে ফারুক আবারও চলে যান পুকুরের মাঝখানে। এবার উনি আবারও ডুব দেন। ডুব দিয়ে দেখতে পান যে রায়হান তার শরীরের অর্ধেক অংশ মাটির ভেতরে। উনি তখন অনেক কষ্ট করে ওই অবস্থাতে রায়হানকে টেনে তোলেন। টেনে তুলে রায়হানকে পুকুরের পাড়ে নিয়ে আসেন। আসলে রায়হানের শরীরের একটা অংশ, বিশেষ করে মাথা থেকে বুক পর্যন্ত, এটা মাটির ভেতরে ওই কাদার মধ্যে আর কি, পুকুরের নিচে তো কাদা থাকে, যে অংশে মাটি থাকে, সেখানে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু কি অপরাধ ছিল তার? ওই কবিরাজ উনি বললেন যে এখানে কোনো একটা দুষ্টু পিশাচিনীর আবির্ভাব ঘটেছে, যেটা আগে ছিল না। সেই এই কোরআনে হাফেজ এই ছেলেটাকে পেয়ে সে এই কাজটি করেছে। একে মেরে ফেলার মাধ্যম দিয়ে ওই পিশাচিনীটা আরো বেশি শক্তিশালী হবে, কারণ ও অন্য 8-10টা স্বাভাবিক ছেলের মতো ছিল না। সে খুবই নামাজ কালেমে একটা ছেলে, অল্প বয়স্ক, আবার কোরআনে হাফেজ। এই ধরনের বাচ্চাদেরকে মেরে ফেললে ওই ধরনের পিশাচিনী যারা একটু দুর্বল প্রকৃতির, এরা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর এই কাজটাই ও করেছে সুযোগ বুঝে। এরপর ঘটনা কিন্তু এখানেই শেষ না। রায়হানকে তো দাফন কাফন করা হলো। এরপর ঘটনা শুরু হলো এই যে ফারুক, যিনি এই রায়হানের ডেড বডিকে উপরে তুলে নিয়ে এসেছিলেন, ওই রাত্রেই ফারুক স্বপ্নে দেখে একজন ভয়ঙ্কর চেহারার মহিলা ঘুমের মধ্যেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই এসে ওই ফারুকের গলা চেপে ধরেছে। আর রাগান্বিত বলছে, মানুষকে সাহায্য করার খুব শখ না, আমি তোকে দেখে নেব। এই বলে ওই রাতের মতো ওই অবয়বটি চলে যায়। ঘুম ভেঙে যায়। ফারুক প্রথম দিকে মনে করে যে হয়তো সে দুঃস্বপ্ন দেখেছে। তবে পরের রাত্রে একই ঘটনা ঘটে। ওই অবয়বটা বলে, খুব সাহায্য করার শখ না, আমার বলিটা পূর্ণ করতে দিলি না, আমি তোকে দেখে নেব। এরপর এই ফারুক বুঝতে পারেন যে উনি একটা বিপদে পড়ে গেছেন। উনি আবার ওই কবিরাজের কাছে যান। একই গ্রামের লোক তো সেই কবিরাজ, এই জন্য কবিরাজকে পেতে তো কোনো সমস্যা হয়নি তার। কবিরাজের কাছে গিয়েই সব কথা খুলে বলেন যে ওনার সাথে এই ঘটনা ঘটছে, ওই পুকুরে থাকা ওই পিশাচিনীটা এবার স্বপ্নের মধ্যে এসে তাকে বিরক্ত করছে। কবিরাজ উনি ওনার মতো করে রুকিয়া করে দেন, তার শরীর বন্ধ করে দেন। তো এরপরে আর একটা ঘটনা ঘটে, সেটা ফারুকের সাথে না, অন্য একজন লোক। উনি একদিন দুপুরবেলা গোসল করতে গিয়েছেন ওই পুকুরে। গোসল শেষে উনি যখন উঠতে যাবেন, তখন ওনার পা নিচ থেকে কেউ যেন চেপে ধরেছে। উনি অনেক কষ্টে ওই অবস্থায় নিজের পা ছাড়িয়ে উপরে উঠে দিয়েছেন এক দৌড়। ওই রাত্রেই নাকি ওই লোকটার স্ত্রী স্বপ্নে দেখেন যে একটা সাদা কাপড় পরা মহিলা, ভয়ঙ্কর চেহারা, সে ওই মহিলাকে বলছে, তোর স্বামীকে আমার লাগবে রে, তোর স্বামীকে আমার কাছে দিয়ে দে, ওকে আমি বলি দেব। তো এইটা যখন দেখেছেন, উনি তো ঘুম থেকে জেগে গেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কি হয়েছে। তখন এই কথাটা ওই মহিলা ওনার স্বামীকে বলেছেন। পরিবারের অন্য যারা ছিলেন আর কি, তাদের ঘুম ভেঙে গেছে, তারাও শুনছেন। সবাই বুঝতে পারেন যে বিষয়টা স্বাভাবিক না। এইখানে এমন একটা ঘটনা ঘটা শুরু হয়েছে যেটা এখনই থামাতে হবে। এরপর ওই কবিরাজ উনি কিছু রিচুয়াল করেছিলেন, তা আল্লাহর রহমতে এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ধরনের কোনো সমস্যা ওই পুকুরে হয়নি, স্বাভাবিকই আছে সবকিছু। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিত্যপুর লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে নয়ন। আর নয়নের বাড়ি হচ্ছে গাইবান্ধার ফুলসুলি এলাকায়। রাসেল ভাই, নয়ন ভাই যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, এই ঘটনাটা আজ থেকে 12 বছর আগের একটি ঘটনা। তো গাইবান্ধার ওইদিকে তিস্তা এবং যমুনার চরাঞ্চল দেখা যায়। আর
শীতকালে এই চরাঞ্চলে প্রচুর পরিমাণ শীত পড়ে। সামনে যেন এক হাত সামনের জন্য কাউকে দেখা যায় না, এতটাই পরিমাণ শীত পড়ে। তো ঘটনাটা ঘটেছিল 2014 সালে। তো নয়ন ভাই সবেমাত্র বিবাহ করেছেন, সদ্য বিবাহিত তিনি, এবং তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তার একজন বন্ধু, তার নাম হচ্ছে বিকাশ, এবং তাকে হলো সে দাওয়াত দেয় যে চল আমার শ্বশুরবাড়ি চলে যাই ঘুরতে। তো তার বন্ধু রাজি হয়, যেহেতু অনেক ক্লোজ বন্ধু। তো নয়ন ভাই এবং তার বন্ধু বিকাশ তারা একসাথে শ্বশুরবাড়িতে যায়। যাওয়ার সময়, সে সময় আসলে তাদের কাছে সে সময় টর্চ লাইট ছিল। তো যানবাহন বলতে তেমন কিছুই ছিল না, তারা পায়ে হেঁটেই তার শ্বশুরবাড়িতে চলে যায়। অ্যাকচুয়ালি সে সময় ওই বিশেষ করে ওই তিস্তার ওই সাইডে যানবাহন চলতো না। দেখা যায় যে তিস্তা নদী পার হতে গেলে নৌকো দিয়ে পার হওয়া লাগতো। আর যেহেতু শীতকাল, এই সময় আসলে চর ভেসে ওঠার কারণে তারা সহজেই আর কি সেই তিস্তা নদী পার হতে পারে, কিন্তু তারা তিস্তা নদী না পার হয়ে তারা ঘুরে একটা হলো জায়গা আছে, ঘুরে ঘুরে একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে পার হয়। তো ওইখানে ওই জায়গাটা যাইতে গেলে তাদের কাছে একটা শ্মশান পড়ে। আর শ্মশান পার হয়ে একটা রেল স্টেশন, আর রেল স্টেশন পার হয়ে তিস্তা একটা ছোট্ট অংশ, যেটা নৌকা ওখানে থাকে সবসময়, তো নৌকা দিয়ে পার হওয়া যায়। তো নয়ন ভাই এবং তার বন্ধু বিকাশ সেই রাস্তা দিয়ে যায়। তো যাওয়ার সময় কোনো সমস্যাই হয়নি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে তাদের বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে যায়। অ্যাকচুয়ালি বিকাশ ভাইয়ের কাজ থাকার কারণে সেদিন তার থাকা হয়নি বলতে, যেহেতু বিকাশ ভাই থাকতে পারবে না সেই জন্য নয়ন ভাইও আসলে বন্ধুর কারণে থাকতে পারলো না, যার কারণে তারা দুজনেই আবার খাওয়া দাওয়া করে গল্প গুজব করে প্রায় রাত 11টার দিকে তারা বাসার দিকে রওনা দেয়। যেহেতু দুই বন্ধু একসাথে আছে, তো তারা কোনোভাবেই কোনো কিছু ভয় পাচ্ছে না, তো সুন্দরভাবেই তারা বাসায় আসার জন্য মনস্থির করে। তো যাওয়ার সময় যে রকমটা শীত অনুভূত হয়েছিল, আসার সময় তারা অনুভব করে যে এতটা শীত পড়েছে যে বলার বাহিরে। এবং তারা সুন্দরভাবে তিস্তার সেই নদীর কিনারা পর্যন্ত চলে আসে, এবং সেখান থেকে এসে তারা নৌকা নিয়ে তিস্তা নদী পার হয়, কিন্তু কোনো সমস্যাই হয় নাই তাদের সাথে। তো বিপত্তি বাদে তখন যখন তারা তিস্তা পার হয়ে যখন তারা সেই রেল লাইনে চলে আসে, রেল লাইন দিয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ, এবং হাঁটার সময় তারা লক্ষ্য করে যে রেল লাইনের উপরে একটা মানে কিছু কাঠ জড়ো করে রেখে যেভাবে আগুন জ্বালালে যেরকম দেখা যায় দূর থেকে, সেই রকম মনে হচ্ছে যে কেউ রেল লাইনের উপরে আগুন পোয়াচ্ছে, শীতের রাতে আগুন পোয়াচ্ছে, এরকম মনে হচ্ছে যে চাদর মুড়ি দিয়ে কেউ একজন আগুন পোয়াচ্ছে। তো তারা দুজন মনে করলো যে হয়তোবা স্টেশনের মাস্টার, তিনি হয়তোবা এইভাবে আগুন জ্বালিয়ে তাপ পোয়াচ্ছেন। তো তারা দুজন যখন কাছাকাছি চলে গেল, সে স্টেশনের কাছাকাছি চলে গেল, এখানে রাসেল ভাই স্টেশনের নামটা বলা যাচ্ছে না। তো তারা যখন স্টেশনের কাছে চলে গেল, তারা দেখলো যে সেই আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু সে আগুনের আশেপাশে কেউ নেই। অথচ দূর থেকে তারা শীত থাকা সত্ত্বেও তারা একটু একটু দেখতে পাচ্ছিল কেউ একজন বসে আছে, মানে তাপ পোয়াচ্ছে। কিন্তু তারা যখন কাছে গেল তখন দেখলো যে সেখানে কেউ নেই। তো তারা এটাতে বেশ অবাক হলো যে এটা কিভাবে সম্ভব। তারা একটা মানুষের মতো অবয়বকে দেখলো, অথচ এখন সেখানে কেউ নেই। তো তারা এটা নর্মাল ভাবেই নিল, তারা ততটা ভয় পেল না। কিন্তু রাসেল ভাই যখন তারা এই বিষয়গুলো নিয়ে দুজনে এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতে যখন তারা সেই তাদের যাওয়ার পথে যে শ্মশানটা আছে সেই শ্মশানের কাছাকাছি চলে যায়, তখন তারা খুবই অবাক হয়ে যায়। কারণ সেই শ্মশানের মধ্যে সেম ভাবে একটা চিতা জ্বলতেছে, অথচ আসার সময় তারা দেখছিল এটা একদম ফাঁকা একটা পরিত্যক্ত একটা চিতা। কারণ এখানে অনেকদিন পর পর মানুষ পোড়ানো হয়। আসার সময় তারা একদম দেখছিল যে একটা পরিত্যক্ত চিতা, কিন্তু এখন যাওয়ার সময় তারা দেখতেছে যে এটা বেশ সাজসজ্জাভাবে চতুর্পাশে দিয়ের মধ্যে তেল দিয়ে হচ্ছে আগুন জ্বালানো, পুরো শ্মশানটা মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং সেখানে একটা কাঠ দিয়ে একটা শ্মশান জ্বালানো। তারা দুজনে খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব। তারা তো
এই এখন থেকে 3-4 ঘন্টা আগে তো তারা হলো এই রাস্তা দিয়ে আসার সময় দেখছিল এটা একদম পরিত্যক্ত অবস্থায় আছে। তাহলে এখন এই সময়ের মধ্যে এটা এত পরিচ্ছন্ন পরিষ্কার করে একটা চিতা সাজিয়ে কেউ একজন চলে যাবে, এটা তো প্রায় অসম্ভব। তো তারা কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারতেছে না। তো তারা দুজনে খুবই ভয় পাচ্ছে এই বিষয় নিয়ে। তো যখন তারা সেই চিত্রটা পার হয়ে সামনে এগিয়ে যায়, তো তারা হলো একটা কান্নার শব্দ পায়, একটা মেয়ের কান্নার শব্দ পায়, এবং তারা খুব অবাক হয় যে কোন মেয়ে এত রাতে একটা মেয়ে কান্না করতেছে। তো তারা যখন এই বিষয়টা নিয়ে মানে সেই মেয়েটার কান্না শুনে সেখানে দাঁড়ায়, এবং দাঁড়িয়ে যখন পিছনে তাকায়, তারা দেখে যে সেই শ্মশানের ধারে একটা ছোট্ট একটা বট গাছ, গাছটা বেশি বড় না, ছোট মাঝারি একটা বট গাছের নিচে একটা সাদা শাড়ি পরা একটা সুন্দর মেয়ে, একটা দেখতে সুন্দর, সেই মেয়েটা বসে কান্না করতেছে। তো তারা দুজন চিন্তা করে যে এত রাতে এখানে একটা মেয়ে কান্না করতেছে। তো প্রথমত তারা ভয় পেয়ে যায়, কিন্তু তারা যখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই মেয়েটাকে অবলোকন করে, তারা দেখে যে মেয়েটা একদম স্বাভাবিক, মনে হচ্ছে যে স্বাভাবিক একটা মেয়েই কান্না করতেছে। তো তারা চিন্তা করে যে হয়তোবা সেই মেয়েটা বিপদে পড়েছে। তো তারা কাছাকাছি যায় এবং জিজ্ঞেস করে যে কে আপনি, আর এখানে বসে কান্না করতেছেন কেন? কিন্তু সেই মেয়েটা কোনো উত্তর দেয় না, সেই কান্নাই করতেছে। যখন নয়ন ভাই একটু জোর গলায় বললো যে আরে বলেন না কেন, আপনি কি এখানে এত রাতে কান্না করতেছেন কেন? তখন সেই মেয়েটা তার ফেসটা তোলে এবং তাদের দিকে তাকায় এবং বলে যে আমার স্বামী আজকে মারা গিয়েছে। ওই যে চিতাটা জ্বলতেছে ওইটা আমার স্বামী। এখন আমি কি করব, মানে তার দুঃখের কথাগুলো কিছু বললো। তো এটা শুনে নয়ন ভাই এবং বিকাশ দুজনেই একটু ব্যথিত হলো যে মেয়েটার স্বামী মারা গেছে, অথচ এখন সে একা হয়ে গেল। তো তাদের তো করার কিছুই নেই। তো যখন তারা সেই মেয়েটাকে একটু সান্ত্বনামূলক কথা বলে, যখন তারা বাসার দিকে রওনা দিবে, তো সেই মেয়েটা এখন একটা অন্য সুরে কান্না করতেছে। একটু আগে যে কান্নার সাউন্ডটা যেরকম ছিল, ঠিক এখন যেন কান্নার সাউন্ডটা একটা বীভৎস একটা কান্নার শব্দ। তো অন্যরকম একটা কান্নার সাউন্ড পেয়ে যখন তারা পুনরায় পিছনে তাকায়, তখন দেখে যে সেই মেয়েটার জায়গায় কেউ নেই, পুরো শ্মশান আগের মতো পরিত্যক্ত। অথচ কিছুক্ষণ আগেই মেয়েটাকে তারা দেখলো সেই শ্মশানে, দেখলো যে হলো একটা চিতা জ্বালানো। অথচ এখন তারা দেখতেছে সেই যাওয়ার সময় যেরকম পরিত্যক্ত শ্মশান ছিল, এখনো সেই একই রকম ভাবে সেই শ্মশানটা পরিত্যক্ত দেখাচ্ছে। সেখানে সেই বটগাছের নিচে কোনো মেয়ে নেই, সেই শ্মশানটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একদম পরিত্যক্ত, কোনো চিতা নেই। তো তারা দুজনে এত পরিমাণ ভয় পেল দিছে, তারা দুজনে তাদের গায়ে যত শক্তি আছে, তারা বাড়ির দিকে প্রচন্ড গতিতে তারা ছুটে চলে যায়। এবং বাসায় যাওয়ার পর বিকাশ ভাই তার বাসা চলে যায় এবং নয়ন ভাই তার বাসায় চলে আসে। এবং বাসায় আসার পর তিনি চিন্তা করতেছেন যে এগুলো কি, তারা এগুলো কি দেখলো এবং তার সাথে এটা কি ঘটনা ঘটলো। তো এরপর আসলে নয়ন ভাই সেদিন রাতে ঘুমাতেই পারেননি এবং সকাল সকাল তিনি অনুভব করেন যে তার শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর। এবং পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তার দেখানোর পরও আসলে তার শরীর থেকে কোনোভাবেই জ্বর যাচ্ছিল না। তো এরপরে আহ, ডাক্তার না যাওয়ার মানে জ্বর না থামার পরও দেখা যায় পরে সদর হাসপাতালে তাকে নেওয়া হয়। এবং যখন সব কি বলে টেস্টগুলো করা হয়, টেস্টগুলো করার পরও দেখা যায় যে কোনো ধরনের রিপোর্টে তার সমস্যা দেখা দেয়নি, কিন্তু তারপরেও তার কোনোভাবে জ্বর ছাড়তেছে না। তো হসপিটালে 3 দিন থাকার পর তার জ্বর একটু কমে আসে এবং পরে তাকে রিলিজ করা হয়। তো বাসায় আসার পর পুনরায় তার আবার জ্বরটা চলে আসে এবং কোনোভাবেই জ্বর থামে না। স্থানীয় যে ডাক্তার আছে তার মাধ্যমে ওই একই ধরনের ওষুধ খাচ্ছিল, কিন্তু কোনো কাজে লাগতেছে না। আর একটা জিনিস লক্ষ্য করে যে নয়ন ভাইয়ের বাবা মা একটা জিনিস লক্ষ্য করে যে বিশেষ করে রাত 12টার পর নয়ন ভাই তার রুম থেকে অস্বাভাবিক সব কথা বলেন, মানে চিৎকার করেন, কি ধরনের মানে ভিন্ন কোনো ভাষায় তিনি কথা বলেন। তো দেখা যায় যে তারা বুঝতে পারেন, পরে জিজ্ঞেস করেন যে দিনের বেলা যখন সকাল হয় তখন জিজ্ঞেস করেন নয়ন ভাইকে যে কি সমস্যা, তুই এত রাত্রে এরকম করে চিৎকার চেঁচামেচি করিস, অন্য ভাষায় কথা বলে, এই সমস্যা কি? আর তো জ্বর তো কোনোভাবে যাচ্ছে না, কি করা যায়? তো পরে নয়ন ভাই সেদিনের ঘটনাটা আসলে এখন পর্যন্ত বলেন নাই। তো তিনি
সেদিন শেয়ার করেন যে এরকম এরকম আমার আসার সময় আমার এবং বন্ধুর সাথে আসার সময় এরকম হয়েছে। তো এই কারণে আসলে কোনো সমস্যা হলো কিনা। তো পরবর্তীতে নয়ন ভাইয়ের বাবা বুঝতে পারে যে এটা অবশ্য কোনো জিন ঘটিত সমস্যা। পরে তারা একজনকে হুজুরকে নিয়ে আসে এবং হুজুরের মাধ্যমে যখন দেখা হয়, দেখে যে হ্যাঁ সেই একটা মেয়ে জিন তাকে হলো ধরেছে, তার উপর আসর করেছে। তো পরবর্তীতে সেই হুজুর আর কি রুকাইয়া শুরু করেন, কিন্তু কোনোভাবেই তার ঠিক হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে সেই হুজুরের পরামর্শ অনুযায়ী একজন ভালো হুজুরকে নিয়ে আসা হয় এবং তিনি পরবর্তীতে নয়ন ভাইয়ের রুকাইয়া করে এবং পরবর্তীতে নয়ন ভাই প্রায় 15 দিন পর তিনি একদম ঠিকঠাক হন। তো ঠিকঠাক হওয়ার পরে যখন তিনি তার বন্ধুর সাথে দেখা করতে চান এবং জানতে পারেন যে তার বন্ধু এখনো অসুস্থ। এখানে রাসেল ভাই, নয়ন ভাই এবং বিকাশ দুজনেই তারপর থেকে অসুস্থ। আসলে এই 15 দিন ধরে নয়ন ভাই অসুস্থ থাকার কারণে তার বন্ধুর খোঁজখবর নেওয়া হয়নি। তো এখনো জানতে পারেন যে তার বন্ধু অসুস্থ। তো পরবর্তীতে একই হুজুরের মাধ্যমে সেই বিকাশ ভাইকে রুকাইয়া করা হয় এবং তিনিও সুস্থ হন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি আমাদের সাজ্জাদ ভাই, তিনি সৌদি আরব থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। সেখানকার একজন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে তিনি ঘটনাটি সংরক্ষণ করেন। তো যার নাম রাকেশ। রাকেশ ইন্ডিয়ার উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। এই ঘটনাটা রাকেশের নানির বাড়ির এলাকা। এক ব্যক্তি যার নাম অসীম বসাক তাকে কেন্দ্র করে। অসীমদের সেই গ্রামের নাম রামনাগার। ঘটনার বোঝার সুবিধার্থে প্রথমেই আমরা সেই রামনাগার গ্রামটির একটা ছোট্ট বিবরণ দিব। গ্রামটিতে এখন তেমন আধুনিকতার ছোঁয়া লাগেনি। সেখানকার মানুষজন কয়েকটা বাড়ি মিলে একটা বাথরুম ব্যবহার করত। গ্রামটি থেকে শহরের দিকে যেতে হলে তাদের নদী পার হতে হতো। তবে গ্রামের মানুষগুলো ছিল বেশ ধর্মভীরু। এভাবেই চলছিল সেখানকার মানুষের জীবন। এরই মাঝে একদিন বসাক পরিবার লক্ষ্য করে তাদের বাড়ির গণেশের যে মূর্তিটা ছিল সেটা নির্দিষ্ট জায়গায় নাই। সব জায়গায় খোঁজাখুঁজি চলা, সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও সেটাকে কোথাও পাওয়া যায় না। কিন্তু এলাকায় তো কোনো চোর নেই, তাহলে এই কাজ পরিচিতদের মধ্যে কেউ করেছে। তখনই তাদের মাথায় আসে এটা কে করতে পারে। আর সকাল থেকে অসীমকে দেখা যাচ্ছে না, তাহলে কি অসীম করলো? অসীম কোথায়? বাড়ির লোকজন ও প্রতিবেশী সবাই মলিন হয়ে উঠানে বসে আছে। একটু পর দেখা যাচ্ছে অসীম বাড়ির দিকে আসছে, তবে হাতে করে কিছু নিয়ে, যা সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সেই কাপড়ের জিনিসটা, ঢাকা জিনিসটা অসীম সরাসরি বাসার ভেতরে যেয়ে পূজার রুমে ঢুকালো এবং কাপড়টি সরিয়ে দেখালো তার হাতে কি নতুন মূর্তি, যেটি ছিল একটা মনসা ঠাকুরের মূর্তি। ছোট একটা মূর্তি যেটা ছিল কাঠের তৈরি, তবে দেখতে চোখে লেগে থাকার মতো সুন্দর। তো এইটা দেখে পরিবারের লোকজন জিজ্ঞেস করলো, গণেশের মূর্তি কোথায়? জবাবে অসীম শান্ত গলায় বলে, ওকে দিনের আলো ফোটার আগেই বিসর্জন দিয়ে এসছি। আজ থেকে সবাই মনসা দেবীর পূজা করব। এই কথা শেষ হতে না হতেই অসীম হাঁটা শুরু করেছে এবং স্থান ত্যাগ করার জন্য। আর পিছ থেকে অসীমের বাবা অসীমকে টেনে মারধর শুরু করে দেয়। সেদিন অসীমকে বেশ মারধর করা হয় তার পরিবার থেকে। এক পর্যায়ে অসীম রাগ করে বাসা থেকে চলে যায়। পুরো একদিন খবর নাই। পরের দিন খুবই বৃষ্টি। এক লোক দেখে অসীম চুপ করে এক গাছের নিচে বসে আছে। সেই লোক অসীমকে বাসায় আনার জন্য ডাকে, কিন্তু অসীম আসতে চায় না। পরে লোকটা অসীমের বাসায় খবর দেয়। তো অসীমের বাসা থেকে সবাই আসে সেখানে অসীমকে বাড়ি ফিরিয়ে নিতে। এরপর সবাই মানিয়ে অসীমকে বাসায় নিয়ে আসে আর কি। তবে অসীমের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে সবাই, অসীম হঠাৎ করে শুদ্ধ ভাষায় কথা বলছে, আর কথাগুলো বলার সময় একটু নাকে বাজছে। মানে আমরা যেটাকে নাকি ভাষায় কথা বলা অথবা নাকে গোঙানো বলি, এটাকে সবাই স্বাভাবিকভাবে নেয়। যেহেতু বৃষ্টিতে ভিজেছে আর একদিন পর ফিরে এসছে, তাই হয়তো বা এরকম হতে পারে। তো বসাক পরিবারের মনসা মূর্তি পাশাপাশি আরেকটি গণেশের মূর্তি আনা হয়, কারণ তারা গণেশ ভক্ত। আর ইদানিং অসীমের কথা চালচলন একটু অন্যরকম। কথায় কথায় বিসর্জন, বলি, ত্যাগ, দার্শনিক কথাবার্তা চলতে থাকে। আর তার মাঝে এক আধ্যাত্মিকতার ভাব অনেকেই লক্ষ্য করে। এমন এমন কথা বলতো মানুষকে অবাক করে দিত, যেমন অন্যদের মনের কথা, অন্যদের গোপন কথা, যা অসীমের জানার কথা না,
আগে কে কি করেছে। তাছাড়া অসীম ইদানিং ভবিষ্যৎবাণীও বেশ সঠিকভাবেই বলছে, যা প্রতিনিয়ত সকলের নজর কাড়ে। লোকজন ভয়ে অসীমের কাছে তেমন ভিড়ত না, যদি কিছু উল্টাপাল্টা বলে দেয়। এভাবেই দিন যাচ্ছিল অসীমের। একদিন রাতে অসীমের মা টয়লেটের জন্য ঘরের বাইরে যাবে। যে কোনোভাবে তার চোখ অসীমের ঘরে যায়। তিনি দেখেন অসীম বিভিন্ন আকারে ভঙ্গিমায় নৃত্য করছে। অসীমের মা বলে, কিরে এসব কি করছিস? জবাব অসীমে বলেন, নর্তন বিসর্জন বাবুয়া, তুমি আমার জন্য নর্তন বিসর্জন করো। তোমার মনে যা চলছে সেখান থেকে একটা আশা আমি পূরণ করব। একটা পাঠা, 3টা আশা, আর একটা নর, সব আশা। অসীমের মা বিরক্ত হয়ে চলে যেতে থাকে। আর পেছন থেকে অসীম বলে, একবার 2 বোন মিলে সম্পত্তির জন্য নিজ বোনের জামাইকে মারার পরিকল্পনা করেছিলে বাবুয়া। পরে ভাবলে মেরে তো আর লাভ নাই, জামাইয়ের ছোট ভাই আছে। এই বাবুয়া, আমার পূজা করো, সব পেয়ে যাবি। এটা শুনে অসীমের মা সেখান থেকে দৌড়ে চলে যায়। আরেকদিকে অসীমের বোন অন্তঃসত্ত্বা অবস্থায় সে নিজ বাবার বাড়িতে বেড়াতে আসে। একদিন অসীম তার বোনের কাছে এসে তার বোনের পেটে হাত দিয়ে বলে, আচ্ছা বোন, তোর পেটে যে বাচ্চাটা সেটা মেয়ে নাকি ছেলে হবে? তবে বোন বলে, আমি তো জানি না ভাই। অসীম বলে, আচ্ছা তুই মেয়ে চাস নাকি ছেলে চাস? জবাবে বোন বলে, আমার তো একটা ছেলের খুব শখ। অসীম বলে, আচ্ছা যদি মেয়ে হয়? জবাবে বোন বলে, মেয়ে হলে আর কি করার? অসীম একটু ভেবে ফিস করে বলে, আচ্ছা ঠিক আছে, যদি ছেলে হয় তাহলে তুই নিবি, আর মেয়ে হলে আমি নিব, আর এর বিনিময়ে তোকে দাসী দিব। বোন হেসে মজা করে বলে, যেটাই হোক তুই রেখে দিস যা। অসীম বলে, পরে আবার কাঁদিস না কিন্তু। এ কথা বলে অসীম সেখান থেকে চলে যায়। একদিন রাতে অসীমের মা কোনো এক কারণে ঘর থেকে বের হয়েছে আর কি, দেখে কয়েকটা বিশাল সাপ অসীমের শরীরের উপরে ওটা নড়াচড়া করছে, আর অসীম সেগুলোকে আদর করে দিচ্ছে। অসীমের মা চিৎকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। অসীম বলে, বাবুয়া, তুমি বাস্তব আর স্বপ্নের মধ্যে তফাৎ বুঝো না। অসীমের মা তখন কেঁদে বলে, বাবা তুই এমন কেন করছিস? জবাবে অসীম বলে, বাবা না মা, আমি তোদের মা, মনসা মা। আমাকে ভোগ দিয়ে নিজের বাপকে শুদ্ধ কর। এই যে বিস্তর ভূমি দেখছিস সেটা আমার দেওয়া, এই নদী আমার কথা শুনে। আর তুই কিভাবে না পারিস বল বাবুয়া? এই কথা শেষ হতে না হতেই অসীমের মা দেখে অসীমের মার গলায় একটা বিশাল সাপ পেঁচিয়ে চেপে ধরেছে অলরেডি। সেটা দেখে ভয়ে সেখানে অসীমের মা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরে তিনি দেখেন সবাই তাকে ঘিরে ধরেছে। তখন অসীমের মা সব বললে যে গত রাতে কি হয়েছে এবং সে কি কি দেখেছিল অসীমের ঘরে, এবং তার সাথে অসীম কি ব্যবহার করেছে। ভয় তখন অসীমের মায়ের হাত পা কাঁপছিল। এগুলো শুনে সবাই বলে, তুমি এমনিই রাতে ভয় পেয়েছ। অসীমের বাবা ওঝার কাছ থেকে কিছু জিনিস এনে দেয় অসীমের মাকে, যাতে আর ভয় না পায়, এবং বাড়িতে পূজার ব্যবস্থা করে। পূজার দিন অসীমকে সেখানে দেখাই যায়নি। এর কদিন পর নিজ বাসাতেই অসীমের বোনের সন্তান ডেলিভারি হয়, যেটি হয়েছিল একটি মেয়ে। তারপরে বাড়ির সবাই বেশ খুশি, কিন্তু বাচ্চা জন্মের 3 দিন পর হঠাৎ বাচ্চাকে আর পাওয়া যায় না। এদিকে সেদিক খোঁজা শুরু হয়ে যায়, তবে কোথাও খবর পাওয়া যাচ্ছিল না। সারা বাড়ি খুঁজে তন্ন তন্ন করে অবস্থা, সর্বত্র খোঁজা হয়, হইচই পড়ে যায় পুরো এলাকায়। সারা এলাকাবাসী খুঁজে পায় না বাচ্চাটাকে। বসাক পরিবারে নেমে আসে শোকের ছায়া। এরপর থেকে অসীমের বোন লক্ষ্য করে তার ননদ ও শাশুড়ি আগের থেকে আরো বেশি ভালোবাসে। মোট কথায় তাকে মাথায় তুলে রাখে। এইদিকে আজকাল অসীমকে বাসায় অতটা দেখাই যায় না, কেমন যেন অন্য মনস্ক হয়ে আছে। নেশার মতো চোখ, পাগলাটে স্বভাব, গালাগালি করার মতো অবস্থা, নিজেকে তাদের মনসা ভগবান বলে দাবি করা ইত্যাদি চলছে। আর বলে, এ কায়া আমি পচন ধরে গেছে। কায়া মানে শরীর, ভোজপুরিতে শরীর মানে কায়া, কায়াকে বিসর্জন দিতে হবে। আজকাল বাসক পরিবারের আশপাশে বেশ সাপ দেখা যায়। বসাক পরিবারে মাঝরাতে বড় বড় রাজহাঁস দেখা যায়, যা এলাকার বাসী অনেকেই দেখেছে। একদিন রাতে অসীমের বাবা দোকান থেকে বাড়ির দিকে ফিরছিল। তাদের দোকান থেকে বাড়িতে আসার পথে ছোট্ট একটা জঙ্গলের মতো, আর তার পাশেই মনসা ঠাকুরের ঘর। সেদিন অসীমের বাবা যখন বাসার দিকে আসছিল, তার কানে একটা শব্দ আসে। শব্দটা তার মনে হচ্ছিল কেউ খুব মজা করে রসালো কিছু খাচ্ছে।
সেটা দেখার জন্য তিনি ভালো মতো লক্ষ্য করে দেখে সেখানে কেউ বসে একটা কিছু খাচ্ছে। অসীমের বাবা কৌতূহল নিয়ে একটু সামনে যায়। সামনে যেতেই সে দেখে এটা অসীম, একটা শিশু বাচ্চার কাঁটা মাথা, যা শরীর থেকে সম্পূর্ণ আলাদা। সেটার একটা অংশ অসীম খাচ্ছে। এমন সময় অসীম তার বাবার দিকে ঘুরে তাকায়। এই আধারেই অসীমের বাবার চোখাচোখি হয়ে যায়। তবে অসীমের কোনো রিয়াকশন নেই, নিজের মতো করে সে বাচ্চাটার মাথা খাওয়ায় ব্যস্ত। এসব দেখে অসীমের বাবা নিজেকে শান্ত রেখে চুপ করে কিছু না বলে সেখান থেকে চলে আসতে থাকে। তার আর বোঝার বাকি নেই যে অসীমের উপর কিছু আছে, কিছুর উপর প্রভাব আছে, কিছু অসীমের উপর ভর করেছে। কিন্তু এই যে ঘটনাটা, এটা সবাইকে তিনি কিভাবে বলবেন? কারণ এই ধরনের ঘটনা তো সবাইকে বলা সম্ভব না। তিনি কি বলবেন অসীম এরকম একটা জঙ্গলের মধ্যে একটা শিশু বাচ্চার মাথা, যা শরীর থেকে আলাদা করা, মাথাটাই খাচ্ছে? এটা বলা যাবে না। কি তাহলে পরিবারের, গ্রামের সবার চাপে তখন তোপের মুখে পড়তে হতে পারে। তবে এখন অসীমের যে অবস্থা, তাতে ওর সামনে একা যাবার সাহস নেই অসীমের বাবার। অসীমের সামনে এখন কেউ যেতে পারছে না। তিনি ভয়ে ঘুরে চলে যাবে। ঠিক সেই সময় পেছন থেকে ওই যখন বাচ্চাটার মাথা খাচ্ছিল, অসীম খেতে খেতে বলে, भगवान लोगों को ऐसा ही कुछ नहीं देता, वो हिस्से में कुछ तो चाहता है, और गरीब तो हिस्से में खुद को विलीन कर देता है। ये विलीन का ही एक हिस्सा है। তুই যা ভাবছিস তা তো ঠিক, তুই যেটা পরিকল্পনা করছিস এর মাসুল পুরো গ্রামবাসী দিবে। তুই আমার দাস হয়ে যা, তোকে এই গ্রামের প্রধান করে দিব। জবাবে অসীমের বাবা বলে, আমাকে একদিনের সময় দাও, আমি চিন্তা করে জানাবো। অসীম তখন বলে ওঠে, এখানে ভাবার কি আছে? তুই শুধু বলে দেখ, এই গ্রামকে তোর হুকুমের গোলাম করে দেব। জবাবে অসীমের বাবা বলে, তারপরেও এত বড় কিছু একটা জিনিস চিন্তা করাই ভালো। এ কথা বলতে না বলতে তাড়াতাড়ি করে সেখান থেকে সে চলে আসে। কিন্তু তিনি বাসায় না যেয়ে সরাসরি তাদের গ্রামের পুরোহিতের কাছে চলে যায়, পণ্ডিতের কাছে চলে যায়। সেখানে গিয়ে পুরোহিতকে তার ছেলের সমস্যার কথা খুলে বলে। সবকিছু শুনে পুরোহিত বলে, তাহলে কাল সন্ধ্যায় কীর্তন বসাবো। আপনারা একটা কাজ করুন, আপাতত অসীমকে আটকে রাখুন। পুরোহিতের কথা শুনে অসীমের বাবা মা, চাচা সহ আরও কিছু লোকজন মিলে অসীমকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবারও অসীমকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অসীমকে পাওয়া গেল নদীর পাড়ে এক গাছের উপরে। সবাই মিলে ধরে নামাতে চেষ্টা করলে সবাইকে লক্ষ্য করে অসীম গায়ে এত শক্তি যে 4-5 জন ধরেও ওই পাশে ওই মুহূর্তে ধরে রাখতে পারছিল না। সবাইকে ঝাড়ি দিয়ে দৌড় দিতে চাচ্ছিল। তারপরেও অনেক কষ্টে তাকে বেঁধে রাখা হয়। তার পরের দিন সন্ধ্যায় কীর্তনের আসন বসানো হয় মন্দিরে। সবাই গোল হয়ে বসে। বিভিন্ন খাবারের মধ্যে অন্যতম ছিল বিভিন্ন ধরনের মিষ্টি, আর সেখানে অসীমকে একটা গোল বৃত্তের মধ্যে বসিয়ে রাখা হয়। রাকেশের ব্যাখ্যা অনুযায়ী সবাই মন্দিরে বসে বিভিন্ন খাবার নিয়ে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে তাদের দেবদেবীদের নামে ধর্মীয় গান গাওয়া, নাচা শুরু করে দেয়। এর মাধ্যমে এক আধ্যাত্মিকতা পায় তারা, যার মাধ্যমে কারো মধ্যে কোনো অশরীরী থাকলে চলে যায় কিংবা বোঝা যায় তার উপস্থিতি। কিছুক্ষণ কীর্তন হওয়ার পর অসীমের উপর একটা প্রভাব পড়ে, সেটা সবাই লক্ষ্য করে। হঠাৎ করে অসীম চিৎকার করে উঠে বলে, তোর এত সাহস কিভাবে হয় আমাকে ডাক দিস? ভোগের ব্যবস্থা করেছিস যে ডেকেছিস? তখন সেখানকার পণ্ডিত জিজ্ঞেস করে, কে তুই? কার কথা এখানে এসছিস? জবাবে অসীমের ভেতর থেকে শব্দ আসে, বলে, যার পূজারি তাকেই ভুলে গিয়েছিস? তোকে এখানকার পণ্ডিত কে করেছে? অসীমের মুখে এসব শুনে পণ্ডিত ক্ষিপ্ত হয়ে 2 জনকে দিয়ে অসীমের 2টা হাত ধরায়। একটা গামলায় কিছু কয়লা দিয়ে তার উপর শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে এক ধরনের ধোঁয়া তৈরি করে, আর আরও কিছু রিচুয়াল করে অসীমের নাকে মুখের সামনে ধরে সেই ধোঁয়ার গামলা। ধোঁয়া অসীমের নাকে যেতেই যন্ত্রণায় অসীম চিৎকার করতে থাকে। একটা সময় অসীম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার কিছুক্ষণ পর অসীমের জ্ঞান ফিরলে তার শরীর বেশ দুর্বল থাকে, উঠে বসার শক্তি নেই। তারপরেও পণ্ডিত জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, সেটা কি তুমি জানো? জবাবে অসীম যা বলে সবাই শিউরে ওঠে। সেদিন ছিল কালী পূজার রাত। অসীম পূজা দেখে বাসায়ের দিকে আসছিল। আসার পথে এসে ছোট জঙ্গলটা পড়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় অসীম ঝুনঝুনির শব্দ পায়।
কৌতূহল নিয়ে অসীম খুঁজতে থাকে কোথা থেকে শব্দটা আসছিল। বেশ কিছুক্ষণ খোঁজার পর একসময় সে বুঝতে পারে জঙ্গলের পাশে যে মনসার মন্দিরটা আছে সেখান থেকে শব্দটা আসছে। অসীম সেখানে গিয়ে দেখে খুব সুন্দর একটা যুবতী মেয়ে নাচছে। অসীমের বর্ণনায় যার পায়ে ছিল নাচের জন্য ব্যবহার করার ঘুঙরু, এত সুন্দর মেয়ে অসীমের জীবনে সে কখনো দেখেনি। এত মায়াবী চেহারা, এত আকর্ষণীয়, যা দেখে অসীমের তখন নেশায় ধরে গিয়েছিল। অসীম কি থেকে কি করবে দিশা না পেয়ে সরাসরি দৌড়ে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সাথে সাথেই পলকের মধ্যে মেয়েটা একটা সাপে পরিণত হয়। অসীম আতঙ্কে পড়ে যায়। অসীমকে লক্ষ্য করে তার চারপাশে অনেক সাপ আসা শুরু করে। অসীম সেখান থেকে মনোভাবে পালানোর চেষ্টা করে, দৌড়ে বাসায় চলে আসে। এরপর সেদিনের পর থেকে আজ নিজেকে সে এইভাবেই পাচ্ছে, তাকে সবাই এভাবেই দেখছে। সেদিনকার মতো পণ্ডিত কিছু মালা আর তাবিজ টাইপের কিছু দিয়ে বলে আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। সেদিন রাতে অসীমের সাথে তার বাবা ঘুমাতে আসে। মাঝরাতে হঠাৎ অসীম তার বাবার গলা চেপে ধরে আর বলে, বিশ্বাসঘাতক, তাও আবার আমার সাথে? তোদের মতো গরিবরা বুঝবে না কখনো বড় লোকের স্বাদ। অসীমের বাবা অনেক কষ্টে কোনো রকম অসীমের হাত সরিয়ে অসীমকে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। অসীমের বাবার ডাকে বাড়ির লোকজন সবাই ঘুম থেকে উঠে যায়। এর মাঝে অসীম কোথা থেকে একটা বিশাল দা নিয়ে আসে মারতে। অসীমের বাবা পাশের বাসা থেকে তার ভাই ভাতিজাকে নিয়ে আসে। অনেক কষ্টে সবাই মিলে অসীমকে আটকে আবারও বেঁধে রাখে। অন্যদিকে গ্রামের পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হয়। তবে এবার পণ্ডিত জানান সে আর আসবে না, সে নিজেই অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছে। কিন্তু পণ্ডিতের কি হয়েছে বা কেনই সে হঠাৎ করে এমন অসুস্থ হলো তা পরে জানা যায়নি। শুধু এটাই বলে যে আমি যা করার করেছি, এখন আর আমার হাতে কিছু নাই, আপনারা ভালো তান্ত্রিক খোঁজেন। তো অসীমদের পরিবারের পণ্ডিতের এমন কথা শুনে দিক বিদিক না দেখে সবাইকে জানাতে থাকে কোনো তান্ত্রিকের সন্ধান করার জন্য। পরে একজন থেকে সন্ধান পায় যে এক তান্ত্রিকের, সেই তান্ত্রিককে নিয়ে আসা হয় অসীমের বাড়িতে। তান্ত্রিকের একটা 5-6 জনের দল ছিল। তারা সবাই গোল হয়ে বসে অসীমকে মাঝে বসায়। ওর গলায় কোনো এক ধরনের মালা লাগিয়ে কিছুক্ষণ রিচুয়াল শুরু করে। কিছুক্ষণ পর অসীমের উপর সেই এন্টিটিকে হাজির করা হয়। তান্ত্রিক অসীমের উপর থাকা এন্টিটিকে জিজ্ঞেস করে, কে তুই, কোত্থেকে এসছিস আর কেন এসছিস? জবাবে অসীম বলে, আমি তোদের মনসা দেবী, তোদের সর্প দেবী। কেন শুনিসনি আমি কেন এসছি? मेरा हिस्सा अभी तक बाकी है, मिलने के बाद इसको छोड़ दूंगा। এসব শুনে তান্ত্রিক বলে, তোর আবার কিসের হিস্সা? जब অসীম বলে, ये एक इत्तेफाक था जो अभी तक बाकी है, और जो कुछ भी पूछना है वो माँ बेटी को पूछ। ये परिवार मेरे साथ धोखा किए। এই পরিবার আমাকে ধোকা করেছে এবং যা কিছু জিজ্ঞেস করার ওই মেয়ে আর মাকে জিজ্ঞেস কর। তো তান্ত্রিক বলে, ধোকে বাজা তু, বল কি ইত্তেফাক হয়েছে? তখন অসীম বলে, এই মা আর মেয়ের সাথে ইত্তেফাক ছিল। আমি অসীমের মাকে তাদের সব সম্পত্তি পাইয়ে দিব আর মেয়েকে অনেক স্বর্ণ টাকা দিব, দাসী দিব, কিন্তু এর বিনিময়ে আমার 3টা নর ভোগ দিবে। কিন্তু ওরা মাত্র 2টা দিয়ে আর দেয়নি, এর মধ্যে থেকে একটা এখনো বাকি আছে। এই কথা শুনে অসীমের মা চিৎকার করে বলে, সব মিথ্যা। তখন অসীমের উপর থাকা এন্টিটি বলে, মনসা কখনো মিথ্যা বলে না। এই কথা শেষ হতে না হতেই তান্ত্রিক অসীমের গায়ে আঘাত দিতে থাকে। আঘাত প্রাপ্ত হয়েও সে অসীম হাসতে থাকে আর বলে, সত্য শোনার সাহস আছে তোদের? জবাবে তান্ত্রিক বলে, যা বলার তাড়াতাড়ি বল, কিসের বিনিময়ে তুই ওদেরকে ছেড়ে দিবি? এবার অসীমের ভেতরে থাকে সে এন্টিটি বলে ওঠে, আমার হিস্সা আমাকে বুঝিয়ে দে, আমি চলে যাব। তান্ত্রিক তাকে বলে, তুই যেটা চাচ্ছিস সেটা সম্ভব না। অসীম বলে, কে বলেছে সম্ভব না? ওই যে অসীমের মা, ওকে বল, ও সব ব্যবস্থা করে দিবে, আগেও সে সেভাবেই করেছে। তান্ত্রিক বলে, কিভাবে করেছে তুই বল। জবাবে অসীম বলে, প্রথমটা ওই যে ওই বাড়ির নতুন দেয়াল সবেমাত্র সরাসরি মাটি থেকে এক পাশ উঠিয়েছে, রাতে যে কোনোভাবে ওই বাড়ির বাচ্চাটাকে এই দেয়ালের সামনে নিয়ে আসছে, আর অপর প্রান্ত থেকে ধাক্কা দিয়ে পুরো দেয়ালটা সেই বাচ্চার উপর ফেলে দিয়েছে আমার নামে উৎসর্গ করে। আর দ্বিতীয়টা মা বেটির সাথে ছিল, মেয়েকে অনেক সুন্দর করে বুঝিয়েছে, বাচ্চা তো আর
নিতে পারবি সামনে, কিন্তু এত সম্পদ কোথায় পাবি? একটাই তো, দিয়ে দে মা। থাক, দিয়ে দে, মাকে দিয়ে দে, সামনে আরও নিতে পারবি। মার এত সুন্দর প্রেরণায় মেয়ে তার সবে জন্মানো 3 দিনের বাচ্চাটাকে আমার নামে উৎসর্গ করে দেয়। এই কথা শুনে সেখানে হইচই পড়ে যায়। তান্ত্রিক কোনোভাবে সবাইকে শান্ত করে এবং তান্ত্রিক বলে, তোর সব কথা আমি বিশ্বাস করেছি, কিন্তু তুই এবার বল কিসের বিনিময়ে তুই ওকে ছেড়ে চলে যাবি? জবাবে অসীম বলে, আমার হিস্সা আমাকে দিয়ে দে, আমি চলে যাব। তান্ত্রিক জবাবে বলে, আমি তোর জন্য বেশি হলে একটা পাঠা দিতে পারি। এসব নিয়ে অনেকক্ষণ তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একটা পর্যায়ে অসীম ভেতরে থাকা এন্টিটি বলে, ঠিক আছে, আমাকে এক্ষুনি একটা পাঠা দে, আমি এক্ষুনি ওকে ছেড়ে চলে যাব। যাই হোক, সেদিন কোনোভাবে একটা পাঠা দেওয়া হয় আর অসীম স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অপরদিকে অসীমের বোনের ও পরিবারের সাথে তার শ্বশুরবাড়ির বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। সারা এলাকায় ওই ঘটনাগুলো ছড়িয়ে পড়ে। তার পরের দিন থেকেই মা আর মেয়ে পলাতক, পাওয়া যায় না কোথাও তাদের। গ্রামের সবাই খোঁজাখুঁজি করেও তাদের আর হদিশ পায় না। অসীমের বাবা একেবারে অসহায় হয়ে পড়েছে, সমাজে মুখ দেখাতে পারছে না। লোকজন কানাকানি করছে, কথা বলছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ ইশারা করছে, হাসছে, মানে সবাই ঘৃণার চোখে দেখছে। এটা হচ্ছে ওই মুহূর্তের অবস্থা। এই ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর অসীমকে আর পাওয়া যাচ্ছিল না। আবারও তাকে খোঁজাখুঁজি, অসীমের আর কোনো হদিশ নেই। তার কিছুদিন পর একটা ব্যক্তি ভোরে নদীর পাড়ে কোনো একটা কাজে যাবে এমন সময় হঠাৎ তার চোখে পড়ে নদীর পাড়ের কাছে একটা গাছে অসীমের ফাঁসি দেওয়া অবস্থায় লাশ ঝুলছে। সারা গ্রামবাসীকে ডেকে আনা হয় এবং সবাই বুঝতে পারে ঘটনা স্বাভাবিক না। এইসব সইতে না পেরে অসীমের বাবাও পাগলের মতো হয়ে গেছে। কয়েকদিনের ব্যবধানে একটা সুন্দর পরিবার শেষ। অন্যদিকে সম্পূর্ণ গ্রামবাসী এখনও আতঙ্কে, কারণ এই গাছটি নিয়ে আরও অনেক ঘটনা ওখানে ঘটেছে এবং তাদের গ্রামের পণ্ডিতও পরে জানায় কেন তিনি পরের বার অসীমকে দেখতে যাননি। অসীমের ঘটনা কিন্তু এখানেই শেষ। পরবর্তীতে সেই ঘটনা সংগ্রহ করে পাঠাবো, কারণ সেই গাছ রিলেটেড কিছু ঘটনা অনেক ঘটে গেছে, যেটা হয়তো আমি রাকেশ থেকে সংগ্রহ করব। এবং আমি ধন্যবাদ জানাবো স্পেশালি সাজ্জাদ ভাইকে, যিনি সৌদি আরবে শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য ঘটনা কালেকশন করছে এবং স্টিল নাও সে আরও কিছু ঘটনা প্রসেসিংয়ের মধ্যে রেখেছে। ঘটনা কালেক্ট করার সাথে সাথেই তিনি সেগুলো আর আমাদের কাছে পাঠাবেন। এবং তার সাথে ওইখানে লিয়াজও, তিনি ওখানে একটা ভালো জব করেন, যার বিধায় তিনি আশপাশ থেকে বেশ কিছু ঘটনা কালেক্ট পর্যন্ত করেন। সুতরাং যারা সৌদি আছেন, চাইলে আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে আপনারা সরাসরি আমাদের সাজ্জাদ ভাইয়ের সাথেও সৌদিতে দেখা করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে সাজ্জাদ ভাইয়ের ঘটনা। আমার কাছে একটা ঘটনা এসছে। তো কয়েকদিন আগে আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয় আর কি। এখানে দেখা হয় বলতে হচ্ছে সে বাংলাদেশ থেকে এখানে আসে এবং ঘুরতে আসার পর তার সাথে ফোনে কথাবার্তা হয়। ফোনে কথাবার্তার এক পর্যায়ে তিনি আমাকে বলেন যে তিনি যেখানে স্টে করছিলেন সেখানকার একটা ঘটনা তিনি শুনেছেন তার রুমমেটের কাছ থেকে। তিনি এখানে এসেছিলেন 3 মাসের জন্য। যা হোক সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সে ইউরোপ থেকে এখানে আসেন 3 মাসের জন্য। তো তখন তিনি বললেন যে যেই বাসায় তিনি উঠেছিলেন সেই রুমমেটের কাছ থেকে একটা ঘটনা তিনি কালেক্ট করেন। ঘটনাটা খুবই ছোট, খুবই সিম্পল। তিনি যখন ওই জায়গায় আসেন তখন সবাই চুপচাপ ছিল। রাতের বেলা 10টার মধ্যে সবাই ঘুমায় যেত। তো কী ব্যাপার, রাতের 10টার মধ্যে সবাই ঘুমায় যায়, আবার শুয়ে সবাই মোবাইল ফোন টিপছে, কিন্তু লাইট সব লাইট অফ করে সবাই ঘুম বিছানায়। তো একটা কর্নারে যিনি থাকেন, ওই একই রুমে 3 জন থাকতো। যিনি কর্নারে থাকেন তিনি হচ্ছে জানালার পাশে। তিনি জানলার পাশে উকি দিয়ে আছেন এবং কিছুক্ষণ পর খালি উকি দিচ্ছেন। এমন অবস্থা যে তিনি এখানে লুকিয়ে আছেন, পুলিশ তাকে ধরতে এসছে, এরকম সিন। তো যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম তায়েফ। তো তায়েফ ভাই বলে যে আমি দেখি বারবার সে জানালায় উকি দিচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, যেহেতু সে ইন্ডিয়ান, তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হলো ওই জায়গায় বারবার এরকম উকি দিচ্ছেন, সব লাইট অফ, কালকে আপনারা ঠিকই ওই ড্রিঙ্ক করার জন্য গ্লাসের মধ্যে মদ নিয়েছেন, মদ নিয়ে শুয়ে আছেন, বসে আছেন, হেলান দিয়ে লাইট বন্ধ করে রেখেছেন, কারণ কি? বলে কারণ একটাই ভাই, এই জায়গায় এরকমভাবেই থাকতে হবে, এর থেকে বেশি কিছু জানতে চান না, খারাপ লাগবে, পরে থাকতে কষ্ট হবে। এখানে আসছেন 3 মাসের জন্য, ওনাদের 3 মাসের ভাড়া আগেই দিয়ে দেওয়া হয়েছে।
3 মাসের জন্য যেহেতু আসছেন, থাকেন, যদি কোনো কিছু দেখেন তো দেখলেন, না দেখলে নাই, কিন্তু এটাই নিয়ম, এখানে 10টার মধ্যে সবাইকে বাসায় থাকতে এবং 10টার মধ্যেই শুতে হবে। 10টার বাইরে কেউ আসলে তাকে বাসায় ঢুকতে দেওয়া হবে না। বলে এটা আবার কী ধরনের নিয়ম ভাই, আমি তো টাকা পয়সা দিয়েছি, আর আপনি বারবার এরকম জানালার ফাঁকি দিয়ে উকি দিচ্ছেন কেন? তো ওই দিন রাতে তাকে কেউ কিছু বলে নাই। তিনি যখন ঘুমাতে যান রাতে 1টার দিকে পুরো বাসাটার মধ্যে এক ধরনের ফিসফিসানি শুরু হয়ে যায়। মনে হচ্ছে পাশের ঘর থেকে কেউ ফিসফিস করছে, ফিসফিসটা 1 ফিট দূরত্ব থেকে হয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। কেউ ফিসফিস করছে কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। সবাই সজাগ, ওই বাসায় সবাই সজাগ, ওই ড্রিঙ্ক করছে, ফোনে কথা বলছে, কিন্তু লাইট টাইট সব বন্ধ। মুভমেন্ট ওই খাটের উপরে, কেউ মুভ করছে না, হাঁটছে না, কোথাও যাচ্ছে না। বাথরুমে গেলেও একজন আরেকজনের কাছ থেকে সাহায্য নিচ্ছে বাথরুমে যাওয়ার জন্য। তো রাত তখন 1টা বেজে গেছে অলরেডি। তো তিনি দেখলেন যে পুরো বাসাটা গরম হয়ে গেছে। ওই সময় গরম সিজন না, পুরো বাসাটা গরম হয়ে গেছে। তো ওই মুহূর্তে তিনি আসলে 3 মাসের টাকা যেই ভাইকে দিয়েছিলেন সেই ভাইকে বলেন যে ভাই, আসলে আপনি কি হিটারটা একটু বন্ধ করবেন? এত তো শীত পড়ে নাই, হিটারটা ছাড়ছেন, খুব গরম লাগতেছে। বলে কোনো সমস্যা নেই, এভাবেই সহ্য করেন, আমাদেরও গরম লাগতেছে, হিটার ছাড়া হয় নাই। তো বলে যে গরম লাগতেছে এটার কারণ কি, গরম লাগছে কেন? বলে গরম লাগছে কেন এটা পরে বলবো, এখন সেটা শোনার দরকার নাই, আছেন তো 3 মাস, নিজেই জানতে পারবেন, সুতরাং এভাবেই চলেন। তো তিনি প্রথমে বুঝতে পারেন নাই, প্রথমে 1-3-4 দিন এরকম হঠাৎ রাত্রেবেলা বাসার মধ্যে, সারাদিন কোনো সমস্যা না, রাত্রে 12টা 1টার পর বাসাটা গরম হয়ে যায়। তো তিনি বলেন যে ভাই দেখেন, এরকম করলে তো আমি থাকতে পারবো না। 2 দিন পর বলতেছে পুরো বাসাটা গরম হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুমাতে পারি না, কালকে রাত্রেবেলা খুব অস্বস্তি লেগেছে, পুরো বাসা গরম হয়ে যাওয়ার পর আমি ঘেমেছি, আপনি আমাকে বলেন ঘটনাটা কি? বলে ঘটনাটা কিছুই না, ঘটনাটা ভুল, কোনো কিছুই না, আপনি নর্মালি থাকেন, শুধু শুধু এটা নিয়ে ভাইবেন না, একটু গরম লাগলে বাসার বাইরের থেকে আপনি হাওয়া লাগিয়ে নিয়ে আসেন। তো অদ্ভুত আচরণ করছিল তার ওই রুমমেটগুলা। তো ওইখানে পাশের রুমে আরেকজন ছিলেন, তিনি একা থাকতেন রুমের মধ্যে। তিনি একদিন হঠাৎ করে বাসার মধ্যে সবাই নাই, কাজে চলে গেছে, ওই মুহূর্তে তিনি আর তাইব ভাই বাসায় একা। বলল যে কী ব্যাপার ভাই, আপনি রাত্রেবেলা কালকে এরকম সময়ে রাত্রেবেলা 3টা-4টার দিকে, ভোর 3টা-4টার দিকে আপনি বাইরে দাঁড়িয়েছিলেন, কারণ কি? আমি জানালা দিয়ে দেখলাম আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। বলছি আরে ভাই কী বলবো, আমি যে রুমে থাকি সেই রুমে যে 2জন মানুষ থাকে আমার সাথে, আমি তো ভাড়া দিলাম, কিন্তু বুঝলাম না আমি যে এই লোকগুলো আমাকে, ইন্ডিয়ান লোক, বলে যে চুপচাপ থাকেন, কথা বলেন না, বাসা গরম হয়ে যাচ্ছে। তো এটা যদি আগে বলতো তাহলে আমি বাসাটা নিতাম না, এরকম ঝামেলা থাকলে তো আমি নিতাম না অবশ্যই। বলে তখন ওই লোক বলতেছে যে দেখেন, এইখানে অ্যাটলিস্ট 10 দিন থেকে তারপরে চলে যান, যেহেতু আসেন এখানে কষ্ট করে 10 দিন থাকেন, তারপর চলে যান, আমি আপনাকে এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। তো এরপরে তিনি আর কোনো কথাবার্তা বলেন না। পরবর্তী সময়ে ওই যে এইখানে যেই লোকের কাছে তিনি টাকা দিয়েছেন তাকে বলে দেখেন, আমি 10 দিন পর চলে যাব, আমার পক্ষে এই বাসায় থাকা সম্ভব না, আর এরকম রাতেরবেলা হঠাৎ করে গরম হয়ে যাওয়া, বাসার মধ্যে হিটার ছাড়া না, আর পুরো বাসার মধ্যে আমি ফিস 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 শব্দ পাই, আমি এই বাসায় থাকতে পারবো না। তো বাসার ভাড়া ছিল অনেক কম, তো উনি কম দেখে এখানে ওঠে, আর ওই ইন্ডিয়ান যে রুমমেটগুলো ছিল তারা কম দেখেই তারা ওইখানে থাকে, কারণ যতটুক টাকা সেভ করা যায় আর কি, তারা সহ্য করে থাকে। এটা ওই দিন বলে যে দেখেন আমরা সহ্য করে থাকি, আর এরকম জিনিস আমাদের বাসার মধ্যে আমরা কয়েকবার দেখেছি, আমরা রান্নাঘরে কাউকে দেখেছি, বাথরুমের মধ্যে কাউকে দেখেছি, আমরা দেখেছি বাথরুমের মধ্যে দরজা লাগানো ভেতর থেকে, পরে আমরা লোকজন নিয়ে এসে সেই বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি কেউ নাই, ভেতর থেকে সিটকিনি লাগানো। এখানে তার খুব আহামরি, এই বাসাটা যেহেতু একটু পুরাতন ছিল, ভেতর থেকে সিটকিনি সিস্টেম, আর বাড়িওয়ালা হচ্ছে ইন্ডিয়ান। তো সব মিলে আসলে বাসাটার মধ্যে প্রবলেম অনেক আগের থেকে, বাড়িওয়ালাও প্রবলেম নিয়ে তেমন একটা বদার না, যে থাকলে থাকলো, না থাকলে নাই, আর বাসাটা কম ভাড়া, অনেকে ছেড়ে চলে যেতে তারা 2জন আসলে যাচ্ছিল না, তারা ওই জিনিসটাকে অ্যাডপ্ট করে নিয়েছিল। তো তাদের কাছে কোনো সমস্যা হতো না, কারণ তারা রাত্রে 10টা 10:30টার দিকে এরকম শুয়ে পড়তো। তো তাদের অভ্যাসই হয়ে গেছিলো যে ওই বাসার নিচে কারো উপস্থিতি টের পাওয়া, টু বি অনেস্ট উপস্থিতি টের পাওয়া। তো তিনি বললেন যে পাশের লোকটা তাহলে কি, পাশের লোকটা যে থাকেন তিনি তার রুমে আমাকে শিফট করে দেন, তাইলে তো হয়, তার রুমটা কি গরম হয়ে যায়?
তখন ওই দুইজন বলে যে পাশের লোকটা মানে, বলে যে পাশে যে আমাদের পাশে যে ফ্ল্যাটে আমাদের পাশের রুমে যে থাকে, তো ওনাকে ওনার কথা বলছে যে পাশের রুমে যে থাকে সে কিভাবে থাকে এখানে, সে তো সেও কি তার রুমও কি গরম হয় কিনা, যদি তার রুম গরম না হয় তাহলে আমি ওই রুমে যাব। আমি দরকার হলে সহ্য করলাম 3 মাসই, তো আমি সহ্য করলাম, সমস্যা নাই। এইসব ভয়ভীতি আমাকে দেখাতে পারবে না কেউ। আপনাকে বলেন তো পাশের রুমে যে লোকটা থাকে তার রুমে কি আমাকে শিফট করতে দিবে কিনা? তো সবাই, তার মধ্যে দুইজনের হাত কাঁপাকাঁপি শুরু, বলে পাশের রুমে কাকে দেখছেন আপনি? পাশের রুমে তো কেউ থাকে না। তখন তায়েফ ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় যে পাশের রুমে তো কেউ থাকে না, তাহলে আমি কার সাথে কথা বললাম? খালি ভাবছিল যে এটা স্বপ্ন দেখলাম নাকি বাস্তব, স্বপ্ন দেখলাম নাকি বাস্তব। তো তিনি আসলে খুব অবাক হয়ে যায়। তো সেখানে ওই যে 10 দিনের কথা বলেছিল, 10 দিন পর নাকি সমস্যা হবে না, পরে তিনি 10 দিন পর জায়গাটা ছেড়ে আরেকটা বাসায় নিয়ে ফেলেন। মানে একটা আরও দূরের থেকে দূরে বাসা নেয়, যেহেতু তার 3 মাসের জায়গায় থাকতে হতো, একটা কাজে তিনি আসলে সেটেলমেন্টের জন্য আসছিলেন। যাই হোক, সেটা তার একটা পার্সোনাল বিষয়, তিনি এখানে আসছিলেন। কিন্তু ওই বাসাটার মধ্যে সেই দুইজন ইন্ডিয়ান এখনও থাকে এবং তিনি বলে ওই বাসায় যাওয়া সম্ভব না। ওই বাসাটা এমন একটা জায়গায়, আশপাশে কোনো ঘরবাড়ি নাই, চারিপাশে গাছগাছালি গাছপালা। ওই বাসা থেকে মিনিমাম 1 মাইল দূরে ড্রাইভ করে যাওয়ার পর আরেকটা বাসা মানে চারিপাশে জঙ্গল ঘেরা। ওই বাসাগুলো এরকমই ওই জায়গাটার মধ্যে, এটা একটু কান্ট্রি সাইডের মধ্যে পড়ছে। তো এখানে আর থাকবে না তিনি। আর ওই জায়গাগুলোতে একটু ভাড়া কম, অনেক কম, উইকলি 40-50 পাউন্ডসের মতো, খুবই কম। তো একটা মানুষের দেখা যায় সর্বোচ্চ 200 পাউন্ডই মাসে থাকা হয়ে যায়। তো অনেকেই এখানে টাকা সেভ করার জন্য ওই জায়গায় থাকে। তো যাই হোক, কোন এলাকায় সেটা বলছি না, এটা একটা ঘটনা পাঠিয়েছেন আমাকে তায়েফ ভাই, তার সাথে আমার কথা হয়েছিল কিছুদিন আগে, যেহেতু তিনি ইউরোপ থেকে এখানে এসছেন কিছু 3 মাস থাকার জন্য, তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করলাম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।